আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দেখতে দেখতে ফেরার সময় হয়ে গেল, কিন্তু এখনো দেখা হলো না। কি কাণ্ড বলুন! রাষ্ট্রের এত এত টাকা খরচ করে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে না পারাটা নিঃসন্দেহে হতাশাজনক। তবে একটি ছবিতে ডক্টর ইউনূস ও তার কন্যাকে আমরা প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মিলেনিয়া ট্রাম্পের সঙ্গে দেখতে পেয়েছি। লোকে বলছে ফেক ছবি, কিন্তু সেটা হয়তো নয়। কিন্তু এই ছবি দিয়ে তো কিছু প্রমাণও করতে পারছেন না মহাজন। শুধু এই একটি ছবির মূল্য তাহলে কত দাঁড়াচ্ছে বলুন তো? রাষ্ট্রের কত টাকা খরচ হলো এই একটি ছবির পেছনে? চলুন জানা যাক। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের সাম্প্রতিক সফর নিয়ে যত কাণ্ডকারখানা ঘটেছে তা এক কথায় বাংলাদেশের মানুষের সঙ্গে একটা তামাশা। রাষ্ট্রের টাকা ১১০ জনের লট বহন নিয়ে নিউ ইয়র্কে গেছেন ডক্টর ইউনূস, যেখানে উদ্দেশ্য ছিল মূলত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে উপস্থিতি দেখানো, কিন্তু আড়ালে রাজনৈতিক লবিং চলেছে বলে আমরা জানি। অথচ সেই লবিং এর জন্য পাকিস্তানের একটি কোম্পানিকে ৪-৫০০ কোটি টাকা দিয়েও তিনি যা চাইছিলেন তা মেলেনি। তবে একেবারেই কিছু মেলেনি তা নয়, জাতিসংঘের এই অধিবেশনে যোগ দেওয়া রাষ্ট্রগুলোর প্রধানদের জন্য স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র একটি সংবর্ধনা এবং নৈশভোজের আয়োজন করে থাকে প্রেসিডেন্টের পক্ষ থেকে। সেখানে এই সকল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে একটি দেশটির ফার্স্ট লেডিও থাকেন সাধারণত। এরকমই একটি ছবি বাংলাদেশের পত্র পত্রিকাতেও প্রকাশিত হয়েছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। ধরে নিচ্ছি এই ছবিটি সত্য, কারণ এরকম ছবি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়া সকল সরকার প্রধানই তুলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মিলেনিয়া ট্রাম্পের সঙ্গে। কিন্তু প্রশ্ন তাতে কম হয় না। কিন্তু তাতে কি রাষ্ট্রে এত টাকা খরচ করে ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের এই বিলাসী আয়োজনের যৌক্তিকতা প্রমাণ হয়? আমি তো আগের ভিডিওতে বলেইছিলাম যে এই পুরো অর্থ খরচ করা হয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক উন্নয়নের জন্য, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একটি বৈঠকের জন্য, কিন্তু সেটি এখনো হয়নি। এটা তো বোঝাই যাচ্ছে হবেও না হয়তো। আপনারা হিসেব করতে থাকুন এই একটি গ্রুপ ছবির মূল্য তাহলে কত পড়লো আপনার দেওয়া করের পয়সা থেকে বা ট্যাক্সের পয়সা থেকে। আমি ডক্টর ইউনূসের এবারকার নিউ ইয়র্ক সফরের আরেকটু বিস্তারিত জানাই আপনাদের। আগে আপনাদের জানিয়েছিলাম যে কেন এই সফর মূল পরিকল্পনা ছিল ডক্টর ইউনূসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করানো। কিন্তু যত টাকা ঢালাই হোক না কেন, ইউনূস ও তার কোন সফর সঙ্গীকে ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠকের সুযোগ করে দিতে পারেনি ওই লবিস্টরা। এমনকি কারোর সঙ্গে হাত মেলানোর মতো ছোট্ট সাক্ষাৎ হয়নি। অথচ এর জন্যই বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব নাসিমুল গনিকে পাকিস্তান পাঠানো হয়েছিল এবং ৯ দিন সেখানে রাখা হয়েছিল। মানে এই সফরের, এই যে ডক্টর ইউনূস আমেরিকা সফরে গেলেন, এই সফর থেকে কিন্তু শেষমেশ কি হলো? সব পয়সা পানিতে গেল। ট্রাম্পের সঙ্গে বৈঠক তো দূরের কথা, ইউনূসরা শুধু সাধারণ নৈশভোজের ফটো সেশনে গিয়ে নিজেদের উপস্থিতি মিটিং হিসেবে দেখাচ্ছে। এবার আসা যাক জাতিসংঘের অভূতপূর্ব ঘটনাটিতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বক্তৃতা শুরু করলে বিশ্বের অনেক দেশের নেতা হল ত্যাগ করে চলে গিয়েছেন। সেই মুহূর্তে ডক্টর ইউনূস এবং তার দলবল কি করছিলেন? তারা সেখানে বসে বক্তৃতা শুনেছেন বলে অভিযোগ আছে। বাংলাদেশ বিশ্বের বাকি ৫০-৬০টি দেশের মতো ওয়াকআউট করেনি বলে খবর বেরিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবল সমালোচনা হচ্ছে। কারো কারো মতে ইউনূস সরাসরি ওয়াকআউটটি এড়ানোর জন্যই পুরো বক্তৃতার আগেই সভাস্থল ছেড়ে চলে গিয়েছিলেন। যেভাবেই হোক, নেতানিয়াহুর বিরুদ্ধে দাঁড়ানোর কোনো উদ্যোগ আমাদের ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। এমনকি যেখানে সমস্ত মুসলিম রাষ্ট্র, আরব রাষ্ট্রগুলোকে প্রেসিডেন্ট ট্রাম্প ডেকে ফিলিস্তিন সমস্যা নিয়ে আলোচনা করেছেন, কথা বলেছেন, সেখানে বাংলাদেশে ডাকা হয়নি। কেন হয়নি সেটা আপনি বোঝার চেষ্টা করুন। বাংলাদেশে যে ধর্মের কার্ডটি ডক্টর ইউনূস খেলছেন, এটা হয়তো মার্কিন প্রশাসনের পছন্দ নয়। ডক্টর ইউনূস সে কারণেই বলেছেন উনাকে নাকি তালেবান বলা হয়। জানি তালেবান বলা হবে না কেন? ওনার পাশে যিনি বসে বৈঠক করেন তিনি সম্প্রতি আফগানিস্তান সফর করে এসেছেন, এবং আফগানিস্তান সফর করা মানে কি? পৃথিবীর আর কোনো দেশ তো আফগানিস্তান সফরে যায়নি। বাংলাদেশের ধর্মীয় নেতাদেরকে ডক্টর ইউনূস আফগানিস্তান সফরে পাঠিয়ে উনি তালেবানদের স্বীকৃতি দিচ্ছেন। তাহলে ওনাকে তালেবান বলা হবে না, তাহলে কাকে বলা হবে? মানে কূটনীতির নামে তিনি আসলে যা করছেন, নিজের নিরাপদ অবস্থান খোঁজার চেষ্টা করছেন, এবং সেটা তিনি কতটা পেয়েছেন এই ২-১ সপ্তাহের মধ্যে প্রমাণিত হবে। ইউনূস এই সফরে নিয়ে গেছেন ৫ সদস্যের প্রেস টিম। একজন সাংবাদিকের প্রশ্ন ছিল এত বড় টিমের দরকার কি? প্রশ্ন আরো বড়, ১১০ জন সফর সঙ্গী নিয়েই বা কেন নিউ ইয়র্কে যেতে হবে? এটি পুরনো প্রশ্ন। ২ মেয়ে, উপদেষ্টা, সচিব, দলীয় মানব ঢাল, মানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে যাওয়া, সব মিলে একেবারে রাজকীয় ব্যাপার। বাংলাদেশের মতো গরিব দেশের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা এভাবে উড়ানো, মানে জানি না। টিআইবি প্রশ্ন তুলেছে। মজার ব্যাপার, এই প্রেস টিমের কাজ ছিল প্রতিনিয়ত প্রচারণা চালানো, ফেসবুক পোস্ট, গল্ফ খেলার সরঞ্জামের দোকানে গিয়ে হয়তো ছবি তুলেছেন, আমি জানি না, অথবা গল্ফ খেলছেন সেই ছবি দিয়েছে ফেসবুকে। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো নেতানিয়াহুর সময় তারা ছিল কি ছিল না, এই ফেক মিটিং এর আসল সত্যিটা কি, সে বিষয়ে কিন্তু একটি উত্তর দেয়নি এই প্রেস টিম। জাতিসংঘের সদর দপ্তরের বাইরে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিক্ষোভ করেছেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে। তারা তাকে অবৈধ দখলদার বলে আখ্যা দিচ্ছেন, যেটা সত্য, কারণ ডক্টর ইউনূসের সরকারের কোনো বৈধতা যে নেই সেটা তো আমরা জানি। অভিযোগ তুলেছেন তারা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, যে গত ১৩ মাসে আওয়ামী লীগ কর্মীদেরকে হত্যা, বাড়িঘরে আগুন, ৫ লাখের মতো গ্রেফতার, সব দায় এই শাসক, অবৈধ শাসক ইউনূসের। কিন্তু দেখুন, আওয়ামী লীগ কর্মীদের উপর পাল্টা হামলা করেছে কারা? বিএনপি কর্মীরা। নিউ ইয়র্ক পুলিশ একজন বিএনপি কর্মীকে গ্রেফতার করিয়েছে, যার ভিডিও সর্বত্র ছড়িয়ে পড়েছে। আবারও তাহলে প্রমাণ হলো বিদেশেও এই একই ধান্দা,
একই সংঘর্ষ করছে বিএনপি। তার মানে ডক্টর ইউনূস যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নিয়ে গিয়েছেন তার বিরুদ্ধে বিক্ষোভ করা আওয়ামী লীগ কর্মীদেরকে বিএনপি কর্মী বাহিনী দিয়ে ঠেকানোর জন্য, অর্থাৎ মানব ঢালের কথা যে বলা হয়েছে সেটাই আবার প্রমাণ হলো। মির্জা ফখরুল এর বেশি এই সফর থেকে কিছু অর্জন করতে পেরেছেন বলে কোনো বিএনপি নেতা মনে করেন বলে আমার মনে হয় না। বাদ দিন আওয়ামী লীগ নেতা কর্মীদের কথা, নিউ ইয়র্কে এমনকি প্রবাসী সাধারণ বাংলাদেশিরা পর্যন্ত বিক্ষোভে অংশ নিয়েছে, খুনি বলে স্লোগান দিয়েছে। দেশ থেকে পালিয়ে যাওয়া হিন্দুরা দুর্গাপূজার অসুর মূর্তির মুখে ইউনূসের মুখ বসিয়েছে। বসানোর কোনো কারণ নাই, কারণ এই অসুরের কারণেই বাংলাদেশে আজ সংখ্যালঘুর জীবন নিরাপত্তাহীন। প্রতিটি মণ্ডপে, পূজার মণ্ডপে গিয়ে হামলা হচ্ছে। বাংলাদেশে এর আগে পূজা মণ্ডপে হামলা হয়নি তা নয়, কিন্তু ডক্টর ইউনূস তো এগুলো ঠেকানোর কথা বলেই ক্ষমতায় এসেছে। এসব কিছু দেখিয়ে দিচ্ছে যে ইউনূস একজন দখলদারি এবং প্রতারক। বাংলাদেশের মানুষ প্রতারিত হয়েছে ডক্টর ইউনূসের এই ভয়াবহ কর্মকাণ্ডে। বাংলাদেশের টিআইবি ডক্টর ইউনূসের এই সফর নিয়ে প্রশ্ন তুলেছে, যে কথা আমি একটু আগে বললাম। তারা বলতে চাইছে যে এত লোকজন নিয়ে রাষ্ট্রের টাকা খরচ করে কেন এই সফর? শেখ হাসিনার বিরুদ্ধে তিনি সবসময় অভিযোগ তুলেছেন পরিবারকে নিয়ে বিদেশ ভ্রমণের, অথচ তিনিও একই কাজ করছেন। 2 মেয়ে নিয়মিত সফর সঙ্গী, গত 13 মাসে যতগুলো সফর হয়েছে সবাই সবসময় তারা সঙ্গে ছিল। আর এবার এক্সট্রা গেছে মানব ঢাল মির্জা ফখরুল সহ বাকি নেতৃবৃন্দ। ভণ্ডামির বড় উদাহরণ কিন্তু এসব। সবচেয়ে বড় কথা হলো হাই প্রোফাইল বৈঠকের নামে জাতিসংঘ ভবনে একটি কক্ষে বাংলাদেশের ব্র্যাকের সঙ্গে বৈঠক করতে দেখা গেছে ডক্টর ইউনূস এবং তার সফর সঙ্গীদের। বাংলাদেশের মহাখালীতে অবস্থিত ব্র্যাক সেন্টারে এই বৈঠকটি করা যেত বলে অনেকে বলছেন। কেন তাহলে শুধু শুধু এই বৈঠকটি করতে হলো নিউ ইয়র্কে? এনসিপি বা নাপা নেতা ডাক্তার তাসনিম জারাকে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য? কারণ অন্য কোথাও তো তাসনিম জারার বক্তৃতা করার সুযোগ নাই। এখানে বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ে তিনি একটি বক্তব্য দিয়েছেন। বাংলাদেশের স্বাস্থ্য সেবা বিষয়ে তার বক্তব্য শোনার জন্য কেন নিউ ইয়র্ক যেতে হবে এত টাকা খরচ করে? কে দিবে? প্রশ্ন উত্তর বলেন। ইউনূস সাহেব গুন্ডামি আর প্রতারণা তিনি আন্তর্জাতিক অঙ্গনে করছেন, তাতে মানুষ তাকে বেঈমান বলবে, এটাই স্বাভাবিক। মির্জাফরের মতো তিনি ইতিহাসে জায়গা করে নিচ্ছেন। পার্থক্য শুধু মির্জাফরের নাম শত শত বছরের পরেও মানুষ মনে রাখছে, কিন্তু 500 বছর পরে বাংলার মানুষ হয়তো মির্জাফরকে নয়, ইউনূসকেই মনে রাখবে দেশের সবচেয়ে বড় বেঈমান হিসেবে। এই সফরও তখন ডক্টর ইউনূসের শয়তানির একটি নজির হিসেবে উল্লেখিত হবে। 2025 সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগদানের নামে এটাই হচ্ছে ডক্টর ইউনূস এবং তার চেলা চামচাদের নিউ ইয়র্ক সফরের আদ্যপান্ত। একটি ছবি, এবং এই ছবির মূল্য বাংলাদেশের করদাতাদের 400 থেকে 500 কোটি টাকা খরচ। আরো একদিন বাকি আছে এই সফরের, দেখুন আরো কি ঘটে। আসলে আজকে আপনাদেরকে আমি একটি কাহিনী বলবো, কুমিল্লার ঘটনা। আপনারা জানেন আমার জন্মস্থান কুমিল্লার নাঙ্গলকোটে। সেই নাঙ্গলকোটেই একজন জুলাই শহীদ, কিভাবে একজন সন্ত্রাসী, একজন চোর, একজন ডাকাত, একজন লুণ্ঠনকারী জুলাই শহীদ হিসেবে তালিকাভুক্ত হয়ে গেল, সেই গল্পটি, সেই কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরব। নাঙ্গলকোট যে সদর, সেই নাঙ্গলকোট সদরে যে গ্রামটি, যে বাড়িটি, সে বাড়িটি হচ্ছে শামসুদ্দিন কালুর। শামসুদ্দিন কালুর বাড়িটি 11 একর জায়গার উপরে। এটার ভিতরে মৎস্য প্রজেক্ট আছে, 10-11টি পুকুর আছে, নানান রকমের প্রকল্প আছে এই বাড়িটিতে। এই বাড়িটি আওয়ামী লীগের সময়ে সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, অথবা তিনি একসময় চেয়ারম্যান ছিলেন, মানে নাঙ্গলকোট যখন একটি ইউনিয়ন ছিল তখন নাঙ্গলকোট ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। যখন সেটি পৌরসভা হয় তখন তিনি পৌরসভার মেয়র হলেন বা চেয়ারম্যান হলেন। তারপর দুইবার নাঙ্গলকোট থানায়, নাঙ্গলকোট যে উপজেলা, সেই উপজেলায় উপজেলা চেয়ারম্যান হলেন 2 বার। বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করেছেন, একসময় জাতীয় পার্টির রাজনীতিও করেছেন। এখন তার যে বাড়িটি, যে বিশাল বাড়িটির কথা বললাম, এই বাড়িটি তার বাবা হাজী আকবর আলী 1965 করার জন্য 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রামের পর যে নতুন স্বাধীন রাষ্ট্র, সেই রাষ্ট্রের কোনো টাকা ব্যয় করে, অর্থ ব্যয় করে, ঘুষ খেয়ে, দুর্নীতি করে এটি করা হয়নি। এটি বাংলাদেশ সৃষ্টির আগেই এই বাড়িটির জন্ম। এই বাড়িটি যার মালিকানায় তিনি শামসুদ্দিন কালু। এই কালু তিনি এবার সর্বশেষ যে উপজেলা চেয়ারম্যান নির্বাচন, সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি। অর্থাৎ সেই নির্বাচনে নাজমুল হাসান ভূঁইয়া বাসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শামসুদ্দিন কালু এবার আর উপজেলা চেয়ারম্যান ছিলেন না। তো 2024 সালের 5 অগাস্ট দিনের 10টার সময় শামসুদ্দিন কালুর বাড়িতে, যখন আওয়ামী লীগ সরকারের পরাজয়ের দ্বার প্রান্তে, তখন একদল সন্ত্রাসী হানা দেয়। কিন্তু সেই সময় পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যাননি, যার কারণে সন্ত্রাসীরা চিন্তা করলো, না, এমনও তো হতে পারে যে আওয়ামী লীগ টিকে গেল, তাই তারা চলে যায়। ভয় পেয়ে এই কালু ভাইয়ের স্ত্রী, সন্তানরা সবাই বাড়ি ছেড়ে আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নেয়। বাড়িটি খালি, তালা দিয়ে তারা চলে যায়। একজন কর্মচারীও বাড়িতে আর ছিল না, কারণ যান বাঁচানোটাই তো ফরজ। তারপর দিনের 12টা-1টার দিকে বা 2টার দিকে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান, তখন 3টা থেকে কালুর বাড়িটি আক্রমণ করে। কারা আক্রমণ করে? বিএনপি, জামাত,
এনসিপি এবং আওয়ামী বিরোধী আরও যেসব শক্তি আছে তারা মিলে। সেখানে যখন তার বাড়িটি আক্রমণ করা হয় তখন প্রায় 5টা থেকে 5:30 আনুমানিক এইরকম সময়ে 5 আগস্টে সেখানে যারা এই হত্যাযোগ্য, যারা এই লুণ্ঠন, এই ডাকাতি যারা করছিল তাদের মধ্যে একজনের নাম ছিল মিলন। বাড়ি হচ্ছে নাঙ্গলকোটের খান্নাপাড়া। এটি নাঙ্গলকোট পৌরসভার 8 নং ওয়ার্ড।